দিশাহীন বাজেট। কেন্দ্রীয় বাজেট ইস্যুতে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ সহ সভানেত্রী পৃথা দেবপাল সহ অন্যান্যরা। আশিস কুমার সাহা: দিশাহীন বাজেট, গতানুগতিক বাজেট, কোনো দিশা দেখাতে পারবে না, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে, ছাঁটাই বাড়বে। প্রবীর চক্রবর্তী: কালো টাকা সদা করার সুযোগ করে দিয়েছে এবারের বাজেটে। বিগত বাজেটের বিষয় উল্লেখ করে সরকারের বাজেট বাস্তবায়ন নিয়ে সুর চড়ালেন প্রবীর চক্রবর্তী। কোটি কোটি যুবকদের জন্য কোনো দিশা নেই, তথ্য তুলে ধরেন প্রবীর চক্রবর্তী। ত্রিপুরার প্রাপ্তি কী? ত্রিপুরার অতীতের দাবিও উল্লেখ নেই। বিগত বাজেটের তথ্য তুলে ধরেন ত্রিপুরার প্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের জন্যও হতাশার বাজেট, বললেন প্রবীর চক্রবর্তী। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেশে কোটি কোটি যুবক কর্মপ্রার্থী, যারা মনমোহন সিংয়ের তুলনায় যেখানে স্বীকৃতভাবে সরকারিভাবে স্বীকৃত বেকারের সংখ্যা ছিল 5.1% বেশি না, আজকে সরকারিভাবে স্বীকৃত ওই মোদিজির সপ্তাহে 1 ঘন্টা কাজও কর্মজীবী, এই ফর্মুলাতেও সরকারিভাবে স্বীকৃত বেকারের সংখ্যা হচ্ছে সারা দেশে 7.9%। বাস্তব জীবনে এটা আরো বেশি। আর আমাদের রাজ্যে সংখ্যাটা হচ্ছে 14.7%। তারপরেও সেখানে আমি শুধু একটা প্রকল্পের কথাই বলবো, মোদিজি পিএম ইন্টার্নশিপ প্রকল্পে সেখানে বলা হয়েছিল 500টি কোম্পানিতে 1 কোটি তরুণ তরুণীকে 12 মাসে কাজের অভিজ্ঞতা সঞ্চয় সম্পন্ন হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য 5,000 টাকা মাসিক উপবৃত্তি ও 6,000 টাকা অনুদান দিয়ে তাদেরকে তৈরি করা হবে। প্রকল্পে বরাদ্দ ছিল 10,831 কোটি টাকা, খরচ হয়েছে 528 কোটি টাকা। এই হচ্ছে দিশা। বললাম যে যুবদের এই জায়গাতে হচ্ছে দিশা। এছাড়া মহিলাদের প্রশ্নে নানা কথা বলা হয়েছে, অথচ মহিলা এবং শিশু সুরক্ষা যে দপ্তর, সেই দপ্তরে বরাদ্দ পূর্বে 0.53% থেকে বর্তমানে কমে হয়েছে 0.5%। আমি অন্যান্য তথ্যগুলি আমি দিতে চাই না, এগুলি আমরা প্রেস রিলিজে আমরা দিয়ে দেব। আমি শুধু ত্রিপুরার প্রসঙ্গে, আমাদের অনেক কথা বলা হয়েছে ত্রিপুরার মোদির দিশা অনুযায়ী আমাদের অগ্রগতি তো শুধু ভারতবর্ষের উন্নত রাজ্যগুলি না, পৃথিবীর অনেক উন্নত রাজ্যের থেকেও ত্রিপুরা ছাড়িয়ে গেছে 18 সালের পর, পরবর্তী 8 বছরের সময়ে। ত্রিপুরার প্রাপ্তি কি? আমাদের দীর্ঘদিনের দাবি যে অনেক বহু হাজার হাজার কোটি টাকার মূল স্বাক্ষর হয়। এখন আমাদের ত্রিপুরাতে সবচাইতে সহজে যেটা করা যায়, গ্যাস ভিত্তিক একটা সার কারখানা। দীর্ঘদিনের ত্রিপুরার দাবি, এই বাজেটেও তার কোনো দিশা নেই। ত্রিপুরার ক্ষেত্রে আমি প্রেস রিলিজে আছে, দেখে নেবেন যে এমজিএম রেগা পরিবর্তন করে মোদিজি যে আইনটা প্রণয়ন করেছে, ভিভি রামজি রেগা আইন, সেটা বলেছে যে 125 দিনের কাজে স্থায়িত্ব দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। অথচ আইনেই আছে, এই বাজেটে যা এই আইনে আছে, এটা হচ্ছে যোগান ভিত্তিক কাজ। আগে ছিল অধিকার, ন্যূনতম অধিকার, এখন হচ্ছে যোগান, অর্থের যোগান থাকতে কাজ। এই বাজেটে সারা দেশের অর্থের যোগানের বিষয়ে যেতে চাই না। ত্রিপুরার মানে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে এই চলতি আইনে, যে আইনটি এখন আছে পুরনো রেগা আইন, আগামী 6 মাসের জন্য 30,000 কোটি টাকা।
সরকার স্বীকৃত পূর্বাঞ্চলে কাজ হয়েছে 40 দিন, বছরে 100 দিন হওয়ার কথা, বছরের আজকে শেষ হতে 2 মাস বাকি, কাজ হয়েছে মাত্র 40 দিনে সরকারের হিসাব। আমাদের রাজ্যের সরকারের হিসাব তো হচ্ছে 31 দিনে। এর জন্য বরাদ্দ হয়েছে 30,000 কোটি টাকা। এতে কত দিনের কাজ হবে আপনারা হিসাব করে নেবেন। আগামী এই যে চলতি বাজেটে বরাদ্দ করা হয়েছে 95,692 কোটি টাকা উত্তর পূর্বাঞ্চলের জন্য। সেখানে বকেয়া মজুরি যা পড়ে আছে সেটা মেটাতেই অধিকাংশ টাকা চলে যাবে। আর কিছু নতুন কর্মসংস্থানে কতটা সুযোগ থাকবে এটা আপনারাই অনুমান করতে পারেন। আদিবাসী কল্যাণ এডিসি এলাকার উন্নয়নের জন্য মাত্র বরাদ্দ 50 কোটি টাকা। ডোনার মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ করেছে 6,812 কোটি টাকা। এই যুব সম্প্রদায় যেখানে অনেকদিন থেকে আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার, মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা, এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে যেটা করা হয়, অথচ অন্যদিকে আমরা দেখলাম এমন একটা মাঝামাঝি জায়গায় এসে কর্পোরেটদের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলি, সেখানে এই ইনকাম ট্যাক্সে যারা কর ফাঁকি দিচ্ছে সেই ক্ষেত্রে সরকারের যে নীতি, সেই নীতিতে আরো বেশি রিল্যাক্সেশন। আগে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে পানিশমেন্ট হতো, সেখানে জেল জরিমানা সেগুলি বাধ্যতামূলক ছিল। আজকের প্রস্তাবে আমরা দেখছি যে এই প্রস্তাবের মধ্যে এখন তার সংস্থান শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে এই পরিস্থিতিতে যারা কর ফাঁকি দিয়ে সরকারের রাজস্ব ঘাটতি ঘটান তাদের ক্ষেত্রে এটা সহযোগিতা করতে সরকারি এই ইনকাম ট্যাক্সের পানিশমেন্টের ক্ষেত্রটাকেই পরিহার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে সুবিধাটা কারা পাবে? যারা অন্যায়ভাবে কর ফাঁকি দিয়ে রাজস্বতে বিশাল পরিমাণ ঘাটতি নিয়ে এসে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। তো আমি বিশদ বলবো না, আমাদের কর্মীবাবুকে বলবো যে এটা একটু সমগ্র বিষয়গুলি বিশ্লেষণ করে আমাদের দলের পক্ষে কথা বলবো।